আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের হোম মেনু সম্পর্কে। প্রতিদিনই আমাদের ক্লাস চলবে। প্রতিদিনই আমাদের কমান্ড গুলো, নিত্য নতুন কমান্ড গুলো আমরা জানতে পারবো, শিখতে পারবো। আজকের দ্বিতীয় যে মেনুটি রয়েছে সেই মেনুটির নাম হলো হোম মেনু। হোম মেনুর প্রথম যেই আপনার গ্রুপটি রয়েছে রিবন বারে, সেই গ্রুপটির নাম হলো ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডের মধ্যে আমাদের 4টা কমান্ড রয়েছে। নাম্বার 1 cut, নাম্বার 2 copy, নাম্বার 3 paste, and নাম্বার 4 format painters। এই কাট, কপি, পেস্ট এগুলো কি? আমরা ফাইল মেনু থেকে ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পরে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দেখলাম আমাদের পুরাতন কোনো ফাইল রয়েছে কিনা। যেমন ফিফথ ক্লাস নামে আমাদের একটা ফাইল রয়েছে এবং সেটাকে ক্লিক করে আমরা ওপেনে ক্লিক করলাম। ফলে দেখতে পাচ্ছি সেখানে একটা লেখা রয়েছে, এক লাইনের একটা লেখা, সেটাকে আমরা কপি করতে চাই। কেন কপি করব? আমার এই যে ফিফথ ক্লাসের মধ্যে এই ফাইলের মধ্যে যতগুলো লেখা আছে, যতগুলো পেজ আছে, সেখান থেকে আমি আমার লেখাগুলোকে কপি করে আরেকটা ফাইলের মধ্যে যদি নিয়ে যেতে চাই, অথবা একই ফাইলের মধ্যে আমাদের এক জায়গা থেকে আরেক পৃষ্ঠার মধ্যে, এক পেজ থেকে অন্য পেজের মধ্যে যদি কোনো লেখাকে আমরা হুবহুব কপি করে নিয়ে যেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে, অথবা একটা লেখাকে আমার এই জায়গা থেকে সেম নিচে আরেকটা লাইনে কপি করতে চাই, এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, আমাদের যে অংশের লেখাটা যতটুকু লিখে আমরা কপি করব, ততটুকু লেখাটাকে এভাবে মাউসের মাধ্যমে আমরা সিলেক্ট করব। মাউসের মাধ্যমে যখন আমরা সিলেক্ট করব, তখন আমাদের লেখাটা মার্ক হয়ে যাবে। সিলেক্টের কাজ হলো লেখাগুলোকে ব্যারিকেড দেওয়া, মার্ক করা, সিলেকশন করা। আর সিলেক্ট একাধিক ভাবে করা যায়। আজকে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আমরা ক্লিয়ার হব। প্রথমে আসেন, আমরা সিলেক্ট করলাম কিভাবে? মাউস দিয়ে, অর্থাৎ মাউসের এই বাম পাশ থেকে ধরে, ক্লিক ধরে সোজা ডান দিকে টান দিয়ে তারপর মাউসের ক্লিকটা ছেড়ে দেব। ফলে কি হয়ে গেল, আমার এই লাইনটা সিলেক্ট হয়ে গেল। এভাবে যদি আমি শুধুমাত্র এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নিয়ে নিতে চাই, সিলেক্ট করতে চাই, তাহলে ঠিক এই জায়গা থেকে মার্ক করে ঠিক ডান দিকে যখন মাউস থেকে নিয়ে যাব, এরপর মাউস ক্লিক ছেড়ে দিব, ঠিক এইটুকু অংশ আমাদের লেখাটা সিলেক্ট হবে। সিলেক্টের কাজ হলো সিলেক্ট করা, মার্ক করা, হাইলাইট করা। সিলেক্ট করার পরে আমি কি কাজ করতে চাই সেটা হলো আমার পরবর্তী কমান্ডের কাজ। সিলেক্ট করার পরে আমার লেখা বোল্ড করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আমি ফন্ট বক্স থেকে বোল্ডে ক্লিক করব। ফলে দেখা গেছে আমার লেখাটা তুলনামূলক এই লেখার থেকে এই লেখাটা একটু মোটা মনে হচ্ছে। এভাবে সিলেক্ট করার পর যদি আমি বোল্ড আছে আনবোল্ড করতে চাই, তাহলে আবার বোল্ডে ক্লিক করব, তখন লেখাটা স্বাভাবিকভাবে হয়ে যাবে। এভাবে যদি লেখাটাকে বড় ছোট করতে চাই, বড় ছোট করতে পারবো। এইভাবে লেখার থেকে যদি আমরা ক্লিকের মাধ্যমে বড় ছোট করতে চাই, সেটা আমরা করতে পারবো। কালার করতে চাইলে কালার করতে পারবো, হাইলাইট কালার করতে চাইলে হাইলাইট কালার করতে পারবো। তো এই যে কাজগুলো আমরা করছি, এগুলো হলো সিলেক্ট করার পরে। সিলেক্ট করার পরে আপনি কোন কাজটা করতে চান এই লেখার উপরে, সেটা আপনার উপর নির্ভর করে। আমি কালার করতে চাই না, বোল্ড করতে চাই না, ছোট করতে চাই না, বা বড় করতে চাই না। আমি করতে চাই আমার এই লেখাটাকে কপি। তাই লেখাটাকে সিলেক্ট করার পরে আমি ক্লিক করলাম কপিতে। আমি যখন কপিতে ক্লিক করব, তখন অটোমেটিক ভাবে পেস্টের কাছে আমার লেখাটা ট্রান্সফার হয়ে যাবে কপি হয়ে। এবার আমি কোথায় নিয়ে যাব? যেমন নিচের লাইনে নিয়ে গেলাম, অথবা আমাদের আরেকটা যে ফাইল ওপেন করা আছে সেই ফাইলটার মধ্যে ক্লিক করলাম। সেই ফাইলটার মধ্যে গিয়ে আমরা পেস্ট থেকে ওই লেখাটাকে এখানে ছেড়ে দেব। আমরা যখন লেখাটাকে ছেড়ে দিলাম, আমার লেখাটা অটোমেটিক ভাবে
ইংলিশ ফন্টে কনভার্ট হয়ে গেছে। এর কারণ হলো লেখাটা বাংলা আছে, বাট এখানে শো করছে আমার ইংলিশে। এক্ষেত্রে আমাকে লেখাটাকে সিলেক্ট করতে হবে। যদি এমন হয় কখনো, আমরা লেখাটাকে সিলেক্ট করব, ফন্ট বক্স থেকে আমরা ঠিক সুটুনিয়াম যে ফন্টটাকে সিলেক্ট করে দেব। দেখেন আমার ঠিক আগের মতো বাংলা হয়ে গেছে। তা আমি অন্য একটা ফাইলের থেকে এই লেখাটাকে মার্ক করে কপি করে এই ফাইলের মধ্যে সেটিং করলাম। এই সেটিং করা কাজটা হলো আমার পেস্টের কাজ। এইভাবে দেখেন, আমি আমার লেখাটাকে যদি কাট করতে চাই, লেখাটাকে সিলেক্ট করলাম, দেন কাট ক্লিক করলাম। কাট যখন করব তখন এই লেখাটার এই জায়গাতে থাকবে না। কোথায় নিয়ে যাব? উদাহরণস্বরূপ নতুন আরেকটা ফাইলে নিয়ে যাব। ফাইল মেনু থেকে ক্লিক করলাম নিউতে, এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ডাবল ক্লিক করে একটি নতুন ফাইল ক্রিয়েট করলাম। এখানে এসে আমরা পেস্টে ক্লিক করলাম। এখন দেখেন পুরাতন যে ফাইলের মধ্যে লেখাটা ছিল, সেই ফাইলের মধ্যে কিন্তু এই লেখাটা আর নেই। লেখাটা কাট হয়ে সম্পূর্ণ মুভ হয়ে গেছে নতুন একটি ফাইলের মধ্যে। নতুন ফাইলটির নাম হলো ডকুমেন্ট 2। তো কাট করার কাজ হলো একটা লেখাকে সম্পূর্ণরূপে এই জায়গা থেকে মুভ করা, অন্য জায়গায় ট্রান্সফার করা। কপির কাজ হলো একটা লেখার হুবহু সেম টু সেম এটা কপি করে অন্য জায়গায় এটা সেটিং করা। এই যে অন্য জায়গায় ট্রান্সফার করলাম বা সেটিং করলাম, এগুলো হলো পেস্টের মাধ্যমে। আপনি কাট করলেন, অন্য জায়গায় রোপণ করবেন, তাহলে আপনাকে পেস্ট কমান্ড ব্যবহার করতে হবে। আপনি একটা লেখাকে কপি করলেন, অন্য জায়গায় রোপণ করবেন, সেই ক্ষেত্রেও আপনাকে পেস্ট কমান্ড ক্লিক করতে হবে। এটা হলো কাট, কপি এবং পেস্টের কাজ। আসেন ফরম্যাট পেইন্টার। এই ফরম্যাট পেইন্টারটা একটু পরে আমরা বুঝি। তার আগে আমরা বুঝে নিই এটা সিলেক্ট একাধিকভাবে কিভাবে করব। আমরা একাধিকভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার একাধিক নিয়ম রয়েছে, আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, সেটা দেখেন। একটা হলো ডাবল ক্লিক। আছেন তো সবাই? না আমার মতো ঘুমিয়ে গেছেন? লাইনে আছেন সবাই? লাইনে থাকেন বা না থাকেন সমস্যা নেই, সংযুক্ত আছেন এটা বুঝতেছি। খেয়াল করেন, একটা একটা হলো ডাবল ক্লিক, ট্রিপল ক্লিক, মাউস সিলেকশন, সিলেক্ট অল, কন্ট্রোল সিলেক্ট। তারপর আসেন হলো শর্টকাট। এই যে একাধিক ভাবে সিলেক্ট করা হয়, যেমন ডাবল ক্লিক। ডাবল ক্লিকের মাধ্যমে আপনি একটা শব্দ সিলেক্ট করতে পারবেন। যেমন আমার বা আমরা, এটাকে আপনি সিলেক্ট করবেন, তাহলে ডাবল ক্লিক করলে এই শব্দটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি ট্রিপল ক্লিক করেন,
3 বার ক্লিক করেন পরপর একসাথে 1 2 3, তখন পুরা প্যারাটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে ডাবল ক্লিক এবং ট্রিপল ক্লিকের ফলাফলটা আমরা দেখতে পেলাম। আসেন মাউস সিলেকশন, অর্থাৎ আপনি যতটুকু পরিমাণ দরকার হবে ততটুকু পরিমাণ মাউস ক্লিকের মাধ্যমে ওইভাবে ড্র্যাগ করবেন, এরপরে যে ছেড়ে দিবেন ঠিক ওই পরিমাণ সিলেক্ট হবে। আর যদি বলেন যে আপনার কন্ট্রোল সিলেকশন ধরতে চান, কন্ট্রোল সিলেকশন মানে হলো এতটুকু আপনি সিলেক্ট করেছেন, এরপর আবার দরকার এতটুকু, সেই ক্ষেত্রে আপনি প্রথমটা সিলেক্ট করবেন কন্ট্রোল বাটন ছেড়ে দিয়ে শুধু মাউস দিয়ে, এরপর কন্ট্রোল বাটন ধরে যতটুকু লেখা যেখান থেকে দরকার হবে এবং মাউসের মাধ্যমে ড্র্যাগ করবেন। ফলে কি হবে, নির্দিষ্ট নির্দিষ্ট লেখাগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন। এটা হলো কন্ট্রোল সিলেক্ট এবং মাউস সিলেকশন। এরপর আসলে সিলেক্ট অল এবং শর্টকাট সিলেক্ট। এই সিলেক্ট অল মানে হলো আপনার এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এই সিলেক্টে গিয়ে যখন সিলেক্ট অল বাটন প্রেস করবেন তখন সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে, তখন সবগুলো লেখা কি হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। ঠিক সিলেক্টের মধ্যে গিয়ে যখন আপনি দেখতে পাবেন সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, তখন দেখবেন যে এই সেম একদম যা আছে সেম ফন্টের, তখন দেখবেন যে শুধু ওইগুলো কি হবে, সিলেক্ট হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট থেকে সিমিলারে গেলাম, দেখেন শুধুমাত্র কিন্তু এই পরিমাণ অংশটা সিলেক্ট হয়েছে, শুধু এই পরিমাণ লেখা যতটুকু লেখা আমার রয়েছে এখানে, বাকি এই যে সিমিলারটা ছিল এটা ছিল আমার কমান্ডের সিলেক্ট অপশনের, কিন্তু সিলেক্ট অল যেটা যেটা সিলেক্ট অল বাটন দিয়ে সব এই ফাইলের সবগুলো লেখা থেকে আমি সিলেক্ট করতে পারবো সিলেক্ট অল এর মাধ্যমে। তারপর দেখেন সিলেক্ট অলটা যেমন এখান থেকে রয়েছে কমান্ড থেকে, আবার কিবোর্ড থেকেও এটা করতে পারবেন, কন্ট্রোল এই বাটন প্রেস করলে সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। আর কিবোর্ড থেকে সিলেক্ট অল, কিবোর্ড থেকে আপনি শিখলেন, কিবোর্ড থেকে আরেক সিস্টেম রয়েছে সিলেক্ট করা, যেটা মাউস ছাড়া, মাউস ধরা লাগবে না আপনার। তো সেক্ষেত্রে কিভাবে করবেন, শিফট বাটন ধরবেন, এরপর আপনি যদি ডান দিকে সিলেক্ট করতে চান তাহলে ডান পাশে অ্যারো বাটন প্রেস করবেন, যদি বাম দিকে যেতে চান তাহলে সেক্ষেত্রে বাম দিকে অ্যারো বাটন সিলেক্ট করবেন, এভাবে আপনার সিলেক্ট হতে থাকবে। স্যার এই মাঝে মাঝে মিউট হয়ে যাচ্ছে, আমরা কিছু শুনতে পাচ্ছি না স্যার, এটা কি আমাদের প্রবলেম না আপনার ওখানে? একাধিক পদ্ধতি রয়েছে, কথা শোনা যাচ্ছে না? স্যার মাঝে মাঝে মিউট হয়ে যাচ্ছে, আচ্ছা স্যার, মাঝখানে কিছু করে শোনা যায়। হ্যাঁ, একবার এরকম হয়েছে। মাঝে মধ্যে মিউট হয়ে যাচ্ছে আমার এখান থেকে, আমার তো ওই যে বললাম না আমার এটা সমস্যা, এই সমস্যার সমাধান তারা হাতে পায়ে ধরেও করতে পারলাম না। ওকে স্যার, ঠিক আছে স্যার। আর শর্টকাট সিলেক্ট আর একটু বললে ভালো হয়। শর্টকাট সিলেক্ট যেটা, শর্টকাট সিলেক্ট হলো যেমন আপনি এই জায়গা থেকে সিলেক্ট করলেন কন্ট্রোল এ, সবগুলো লেখা সিলেক্ট হয়ে গেল। আবার যদি আপনি শিফট বাটন ধরেন এরপরে অ্যারো বাটন প্রেস করেন, মাউস ছাড়া কিন্তু যতটুকু দরকার ততটুকু সিলেক্ট করতে পারবেন। আবার এই অংশটাকে যদি আপনি শিফট বাটন কন্ট্রোল বাটন ধরেন আরো দ্রুত গতিতে আপনি মার্ক করতে পারবেন। এই একাধিক পদ্ধতির মাধ্যমে আপনি আপনার লেখাগুলোকে সিলেক্ট করতে পারবেন। সিলেক্টের কাজ হলো মার্ক করা, সিলেক্ট করার পরে আপনি কি করবেন সেটা কিন্তু আপনি জানেন। লেখা বোল্ড হয়ে যেতে পারে, তারপরে লেখার আপনার লেখার নিচে আন্ডারলাইন দরকার হতে পারে, এরকম অনেক কিছু দরকার হতে পারে। যেমন আপনি যে ফন্টটা বর্তমানে আপনার রয়েছে, এই ফন্টটার মধ্যে নির্দিষ্ট একটা লাইন কিন্তু দেখতে পাচ্ছেন একটু বড় এবং একটু আপনার বোল্ড টাইপের, তাই না? এই যে একটু বড় এবং একটু বোল্ড টাইপের এই লেখাটা চাচ্ছেন যে স্বাভাবিক এই ফন্ট গুলো এই সাইজের মতো করতে, এইভাবে আপনার কি করতে হবে, অবশ্যই আপনাকে প্রথমে দেখতে হবে আমার এইটার সাইজ কত, ফন্ট কি আছে,
বোল্ড আছে না আনবোল্ড আছে এটা আপনাকে দেখতে হবে। এরপরে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে গিয়ে আপনাকে দেখতে হবে প্রথমে সাইজ 12 ছিল, আনবোল্ড ছিল। তখন গিয়ে আপনি কি করতে পারতেছেন, এগুলোর মতো করতে পারতেছেন। তাও 12 দিয়েছি কিন্তু এখানে আছে কত 14, আবার সিলেক্ট করা লাগতেছে আপনাকে। এরপর আবার এখান থেকে 14 করা লাগতেছে। এই যে কাজটা, এই কাজটা কিন্তু আপনার করা লাগতেছে না যদি আপনি ফরম্যাট পেইন্টার ব্যবহার করেন। ফরম্যাট পেইন্টার হলো যেমন আপনি ফন্টটার যে হালতে আছে যেমন সাইজের আছে, ঠিক ফরম্যাট পেইন্টার ক্লিক করলে তো ওই সাইজটা ওই ফরম্যাটটা সেম টু সেম আপনার ফরম্যাট পেইন্টারের মধ্যে নিয়ে আসবে। ফরম্যাট পেইন্টার নিয়ে আসার পরে ঠিক যতটুকু লেখার মধ্যে আপনি এটাকে ওই ফরম্যাটে কনভার্ট করতে চান ততটুকু লেখা এইভাবে মার্ক করে ছেড়ে দিতে হবে। আপনি এটাকে গান দিয়ে পোকা ধরতে পারেন। গান দিয়ে পোকা ধরে আপনি যদি কারো শরীরে ঢুলে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে তার থেকে গন্ধ করে আপনার থেকে গন্ধ করে। তো এই যে ফরম্যাট পেইন্টারটা আছে মানে সেম এটার মধ্যে কি আছে, যে সাইজ আছে যে ফন্ট আছে যেমন আছে তেমন হুবহুব এই জায়গার মধ্যে ব্যবহার করার কাজই হলো ফরম্যাট পেইন্টার কাজ। আমি যদি এই জায়গার মধ্যে লেখাটাকে স্টাইল করি, ফন্ট গেলাম, ফন্টে গিয়ে দেখলাম যে বাংলার অন্য কোনো স্টাইল আছে কিনা, আমি অন্য একটা স্টাইল ক্লিক করলাম। এই যে আমার এই লেখার স্টাইলটা, আমি এটাকে একটা হাইলাইট করি। আমার এই লেখার স্টাইলটা আর এই লেখার স্টাইল কিন্তু সেম না। এটা এক ধরনের খত মনে হচ্ছে, এটা আরেক ধরনের খত। তা আমি চাচ্ছি যে আমার এই লেখাগুলোর মতো এই লেখাটাকে করতে অথবা এই লেখাটার মতো বাকিগুলো করতে। সেক্ষেত্রে আমি এই লেখার উপরে মাউসটাকে রাখবো, ফরম্যাট পেইন্টে ক্লিক করে যতটুকু অংশটাকে আমি করতে চাই এভাবে মার্ক করে নেব। ফলে আমার পুরো লেখাগুলো ওই ফন্টে কনভার্ট হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। আমার একটা ফন্ট রয়েছে এখন বর্তমানে চন্দ্রা। আমি চাচ্ছি যে না এটা সুটুনিয়াম যে করতে, সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, সুটুনিয়াম যে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে গেল। হাইলাইট কালার আছে, হাইলাইট কালার গেলাম, নো কালার দিলাম, হাইলাইট কালার চেঞ্জ হয়ে গেল। লেখাটাকে বোল্ড করতে চাই অথবা লেখাটাকে একটু বড় করতে চাই, এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি ফন্ট সাইজ। এটার নাম হলো ফন্ট সাইজ, এটার নাম হলো ফন্ট বক্স। এই ফন্ট বক্সের মধ্যে আপনি আপনার কম্পিউটারের মধ্যে যে সকল ফন্ট গুলো সেট আপ করেছেন ওই সবগুলো ফন্ট আপনি এই ফন্ট বক্সের মধ্যে পাবেন। অল ফন্ট আপনি এখানে পাবেন, বাংলাটাও পাবেন, আরবিটাও পাবেন। বাংলা যতগুলো স্টাইল রয়েছে আপনি চাইলে এই স্টাইল গুলো এইভাবে যখন মাউসটাকে নিয়ে যাবেন দেখবেন যে আপনার লেখাগুলো ওইটাতে কি হচ্ছে, কনভার্ট হয়ে হয়ে আপনাকে দেখাচ্ছে কেমন হতে পারে। আবার যদি সাইজটাকে পরিবর্তন করতে চান এভাবে আপনি সাইজটাকেও বড় ছোট করতে পারেন। আপনাকে প্রিভিউ হিসেবে দেখাচ্ছে এই সাইজে ক্লিক করলে লেখাগুলো কত বড় দেখাবে, এই সাইজে ক্লিক করলে এই লেখাগুলো কত বড় হবে। আপনি যদি ক্লিক করে ফেলেন তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি ক্লিক না করেন তখন আপনি এভাবে মাউস নিয়ে গেলে সাইজ দেখাতে থাকবে। আপনি যতবার আছে এই ফাইলটাকে রদবদল করতে পারবেন, ফন্টে, ফন্ট সাইজে, নানান ধরনের কাজগুলোতে আপনি এইভাবে চেঞ্জ করতে পারবেন। ফন্ট সাইজের এইখানে যে ক্লিক করে করে আপনাকে করা লাগছে সেই কাজটা আপনি কিন্তু পাশে তার ড্রপ ডাউন অ্যারো বাটন গুলোর মাধ্যমে করতে পারতেছেন। এখান থেকে এখানে আপনার যে অ্যারো বাটন গুলো রয়েছে অ্যারো বাটন গুলোর মাধ্যমে আপনি লেখাটাকে বড় ছোট করতে পারতেছেন ক্লিক করে করে। ঠিক ডান ডান পাশে রয়েছে আমার ইংলিশের কিছু ফরম্যাট। আপনাদেরকে বলেছিলাম ইংলিশ লেখার আমাদের কিছু খত রয়েছে বা স্মল এবং আপনার ক্যাপিটাল লেটারের ব্যাপারে আমরা সবাই জানি। তো আমরা যখন সবগুলো লেখাকে বড় হাতে লিখতে যাই তখন কিবোর্ড থেকে ক্যাপস লক বাতি জ্বালিয়ে তারপর আমরা লিখি। যেমন আমরা এখানে লিখলাম
এই যে সব লেখাগুলো আমি বড় হাতে লিখলাম, তো আমার যিনি রাইটার আছেন তিনি হয়তো বলতে পারেন এগুলো সবগুলো ছোট হাতের করো। তো আমার যদি জানা না থাকে তাহলে কিন্তু আমাকে এটা চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করব? যদি জানা না থাকে তাহলে অবশ্যই কেটে আমাকে আবার কম্পোজ করতে হবে। একটা দুটা লাইন হলে তো আমি এটাকে ইজি ভাবে করে দিতে পারবো। যদি এরকম 8-10 পেজ হয়, হয়তো আমাকে গরু খাটনির মতো আবার রাত দিন 24 ঘন্টা কম্পোজ করতে হবে। কম্পোজ করার পরে এরপরে গিয়ে আমি লিখতে পারবো, তাকে দেখাইতে পারবো। কিন্তু আপনি যদি এই লেখাটাকে, এই জিনিসটাকে চেঞ্জ করতে চান বা চেঞ্জ করতে পারেন, তখন কিন্তু আপনাকে আবার এই খাটনি করা লাগতেছে না, সমস্যা করা লাগতেছে না। হ্যাঁ, তখন কি করবেন? সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে চেঞ্জ ক্যাচ। চেঞ্জ ক্যাচের মধ্যে দেখতে পাচ্ছেন সেন্টেন্স ক্যাচ। যদি আপনার রাইটার যদি আপনাকে বলে সবগুলো ছোট হাতে করার জন্য, তখন আপনি চেঞ্জ ক্যাচ থেকে সেন্টেন্স ক্যাচ ক্লিক করবেন। সেন্টেন্স ক্যাচ হলো প্রতিটা প্যারার প্রথম বর্ণটি বড় হাতের। আর লোয়ার ক্যাচ যদি আপনি ক্লিক করেন, পুরো A to Z সবগুলো বর্ণ আপনার ছোট হাতের। যদি আপার ক্যাচ ক্লিক করেন সবগুলো লেখা বড় হাতের আসবে। যদি ক্যাপিটাল এস ক্লিক করেন প্রতিটা শব্দের প্রথম বর্ণ বড় হাতের আসবে। আর যদি টুগেল ক্যাচ ক্লিক করেন, যেটাকে আমরা পাগলা ক্যাচ বলি, তাহলে প্রতিটা শব্দের প্রথম বর্ণ ছোট হাতে থাকবে। এইভাবে আপনি ইংরেজির ক্ষেত্রে আপনি এই লেখাগুলোকে ছোট হাতের, বড় হাতে, টাইটেল যে কোনোটাতে কনভার্ট করতে পারবেন। লেখা যদি আপনি বোল্ড করতে চান, যে লেখাটাকে বোল্ড করবেন অবশ্যই মার্ক করবেন, দেন ক্লিক করবেন বোল্ড। বোল্ডে ক্লিক করলে লেখাটা অন্য অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট মনে হবে। আবার যদি বোল্ডে ক্লিক করেন তখন আবার আনবোল্ড হয়ে যাবে, স্বাভাবিক বা রেগুলার লেখার মতো হয়ে যাবে। ঠিক তার ডান পাশে রয়েছে আমার ইটালিক। এই ইটালিকের কাজ হলো লেখাটাকে একটু বাঁকা করা। লেখাটাকে একটু বাঁকা করা। তুলনামূলক আমার এই আশপাশের লেখাগুলো থেকে দেখতে পাচ্ছেন এই লেখাটা একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে। আমি আবারও বাঁকাটাকে উঠিয়ে দিই, দেখেন কেমন দেখাচ্ছে। আবার বাঁকাতে ক্লিক করলাম, কেমন হচ্ছে। এই যে বাঁকা লেখাটা, এটা কেন করা হয়? এটা যখন উপন্যাস লিখি বা বিশেষ বিশেষ কিছু লেখা রয়েছে এমন যেগুলোতে আমাদের ইন্ডিকেট করতে হয়, ইন্ডিকেট করার জন্য অনেকগুলো অপশন রয়েছে। নাম্বার 1 বোল্ড রয়েছে, নাম্বার 2 ইটালিক রয়েছে, নাম্বার 3 আপনার আন্ডারস্কোর রয়েছে, নাম্বার 4 আপনার হাইলাইট রয়েছে, নাম্বার 5 আপনার এই লেখাটাকে একটু ডিফারেন্ট বোঝার জন্য অন্য একটা ফন্ট ব্যবহার করা হয়। এই যে একাধিক ফরম্যাট রয়েছে, ওগুলোর মাধ্যমে একটু ভিন্নতা দেখাই। তো ঠিক এই জায়গার মধ্যে আসেন, কই স্যার আওয়াজটা আসছে না। আচ্ছা, এই জায়গায় দেখেন একটু পাকা হওয়ার কারণে আমাদের এই লেখাটা একটু ভিন্নতা মনে হচ্ছে। ক্ষেত্রে বিশেষ এই হাইলাইট গুলো, মার্ক গুলো, ইন্ডিকেট গুলো করা হয়। যেমন আপনারা যারা উপন্যাস পড়েছেন দেখেছেন চিঠির পত্রগুলো, লেখাগুলোকে একটু বাঁকা করে করা হয়। এই ধরনের এরকম লেখাগুলোকে, আপনি লেখাগুলোকে বাঁকা করবেন কিভাবে, সেটা হলো ইটালিকের মাধ্যমে। লেখার নিচে যদি আপনি একটা আন্ডারস্কোর ব্যবহার করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি আন্ডারলাইন ক্লিক করবেন। আপনি যখন আন্ডারলাইন ক্লিক করবেন তখন আন্ডারলাইন যখন ক্লিক করবেন তখন দেখবেন যে লেখার নিচে একটা আন্ডার স্কোর গেছে। এটার মাধ্যমে আমাদের লেখাগুলোকে ইন্ডিকেট করা হয়। আবার আন্ডারলাইন যদি ক্লিক করেন তখন আমার আন্ডারলাইন ইয়েটা চলে যাবে। যদি লেখার মাঝে একটা আপনার এই লাইনের মতো টানতে চান, যেটাকে আমরা বলি যে কি বলি এটাকে, আহ স্ট্রিক বলা হয়। স্ট্রিক মানে হলো, যেমন আপনার 150 টাকা পূর্বে রেট ছিল, এটাকে কাইটা আপনি নতুন একটা রেট বসাবেন। তো পূর্বে লেখাটাকে যে কাইটা দিচ্ছেন, কাটার মাধ্যমে বোঝাচ্ছেন যে এটা পূর্বে ছিল। এরকম কিছু লেখাগুলোকে লেখার মাঝখানে দাগ দেওয়া হয়।
তো এটা হলো স্ট্রিক এর মাধ্যমে, আপনি স্ট্রিক ক্লিক করলে লেখাটার মাঝখানে দাগ আসবে, আবার ক্লিক করলে লেখার দাগটা চলে যাবে। একটা হলো দাগ নিচে দেওয়া, আর একটা হলো লেখার মিডিলে দেওয়া। আরো কিছু কিছু দাগ পাবেন যেগুলো হলো লেখার উপরে দেয়, উপরে আরবির ক্ষেত্রে এগুলো দেখা যায়। তো এই কাজটা উপরে যেটা দেয় সেটা ম্যানুয়াল ভাবে দিতে হয়, কোনো কমান্ড নয়। আন্ডারস্কোর যেটা আছে সেটা কমান্ড আছে, এবং মিডলে যে কাটিং যেটা অপশন আছে সেটাও আপনি স্টিকের মাধ্যমে দিতে পারছেন। স্টিকের ডান পাশে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এটা আমাদের আজকে ধরা দরকার নেই। আসেন হলো ফরম্যাট, এই 3টা কমান্ড বাদ দিয়ে, 5টা কমান্ড বাদ দিয়ে আসেন হলো ফরম্যাট পেইন্টার, ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং আর ফরম্যাট পেইন্টের মধ্যে একটু ভিন্নতা আপনাকে বুঝতে হবে। কেমন বুঝতে হবে? যে ফরম্যাট পেইন্টার হলো হুবহুব একটা লেখার মানে হুবহুব জিনিসটাকে অন্য একটা লেখার মধ্যে বসিয়ে দেওয়া, ঠিক গান্ধী বুকের মতোই এই কাজটা করে থাকে। ঠিক আপনি ক্লিয়ার ফরম্যাটিং যেটা, সেটা তার সম্পূর্ণ তার বিপরীত। কি বিপরীত? আমি যদি এই লেখার মধ্যে যত কিছুই ব্যবহার করি না কেন, এই সবগুলো হলো আমার হলো মেকআপের কাজ। একটা মানুষকে সাজাইতে গেলে নানান ধরনের মেকআপের পাউডার দিতে হয়। পাউডার দিতে দিতে তার স্তরটাকে এমন ভাবে করা হয়, কালো মেয়েটাকে মনে হয় যে একদম পুরা সুন্দরী নারীর মতো। কিভাবে করে? এটা হলো মেকআপ ম্যানের ম্যাজিক। আপনার এই লেখার মধ্যে আপনি নানান ধরনের এরকম মেকআপ ব্যবহার করে লেখাটাকে সাজাইতে পারেন। যেমন বোল্ড করলেন, হাইলাইট কালার করলেন, তারপরে আপনার এরকম আরো ফন্ট টন চেঞ্জ করে নিলেন, যা যা করণীয় করলেন। এইটা যা কিছু করেছেন এটা কিন্তু মূল লেখার উপরে করা হয়েছে। তো মূল লেখাটা পূর্ব অবস্থা ফেরানোর জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো মুখের মধ্যে পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এই মুখের মধ্যে পানি দিয়ে ধুয়ে দেওয়ার কাজ হলো ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করবেন, তখন লেখার মধ্যে যে আপনি বোল্ড করেছেন, লেখার সাইজ চেঞ্জ করেছেন, এটা সম্পূর্ণরূপে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। স্বাভাবিক লেখার ফন্টের সাইজ চলে আসবে। এটা হলো ক্লিয়ার ফরম্যাটিং এর কাজ। ক্লিয়ার ফরম্যাটিং আর ফরম্যাট পেইন্টার দুটার কাজই ভিন্ন। এটা কিন্তু কেউ প্যাচ লাগাবেন না, সবাই এটার জায়গার মধ্যে ক্লিয়ার থাকে। এ ছিল আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, এবং পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা প্রজেক্ট শিখবো, দেন ফন্ট বক্সের, প্যারাগ্রাফসের নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। কারো যে প্রশ্ন থাকে করতে পারেন।